হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন কিন্তু বিকেল 5টা মতো বাজে। আর এখন আমাদের ক্লাসটা শেষ হলো। সকাল 11টা নাগাদ শুরু হয়েছিল, চললো কিন্তু 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। মাঝখানে 1 ঘন্টা করে ব্রেক দেয় স্নান খাওয়া দাওয়া করার জন্য। আর ল্যাপটপের সামনে এই কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা বসে থাকতে তাদের না মাথা ব্যথা শুরু হয়ে যায় জানেন। এই যে শেষ হলো, ল্যাপটপটাকে বন্ধ করে নিলাম। আজকে আবার একটা ইম্পর্টেন্ট সাবজেক্টে ক্লাস ছিল, নাহলে তো অনলাইন ক্লাস লাইভ ক্লাসগুলো আমি করি না। এই ক্লাসগুলো আধা আধা অল্প একটু একটু করে করে পরে রেকর্ডিং ভার্সনটাকে স্পিড ভার্সন মুড করে দেখে নিই। আজকে আবার পুরো ক্লাসটাই করলাম, ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল তাই বাদ দেওয়া গেল না। আজকে কিন্তু আবার চৈত্র সংক্রান্তি জানেন। আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, কালকে বৈশাখ মাসের শুরু, কালকে কিন্তু পয়লা বৈশাখ। তাই যা গরম পড়েছে না, এই বাইরে বইগুলোকে নিয়ে নিয়ে এসে এসে পড়তে বসতে হয়। ঘরে বসলে এত যে গরম লাগে, আর বাইরে বসলে একটু হাওয়া টাওয়া পাই, তাই বাইরে বইপত্রগুলোকে প্রত্যেকদিন সকালবেলা বের করি। আবার ক্লাস যখন শেষ হয়ে যায়, পড়াশোনা শেষ হয়ে যায়, তখন আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে সব রাখতে হয়। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তাই আজকে কিন্তু আমার বাড়ির পাশে চড়ক মেলা বসে। ওই গ্রাম বাংলায় যে দেখা যায় চড়ক পূজা, সেটার কিন্তু মেলা বসে এখানে। ভাবছি বিকেলবেলা একটিবার যাব। এক বন্ধুর সাথে কথা হয়েছিল কালকে, সে বলেছে যাবে। দেখি, এই যে আমার মা, এই যদি বিকেল 5টা হলো, এনাকে আর কে আটকায়? টিভি খুলে বসে পড়ে দিদি নম্বর 1 দেখতে। তারপর পরপর চলতেই থাকে জি বাংলার সব সিরিয়ালগুলো। মা, খিদা পাচ্ছে আমার, কি খাবো এখন? যে তিতো তরকারি বানাইছো আজকে, ওগুলো সারাদিন খায় একদম। অল্প একটু ভাত খাইছি দুপুরে। পাউরুটি আছে, স্যান্ডউইচ বানাই খাই। স্যান্ডেস? স্যান্ডেস না, বলো স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডিস আবার কি? স্যান্ডউইচ। স্যান্ডব্রিজ না, বলো স্যান্ডউইচ। বলো ঠিক করে উচ্চারণ করো, নাহলে যাবো না। বলো স্যান্ডউইচ। 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 হ্যাঁ, কোথায় আছে পাউরুটি? রান্না করে। ও ঠিক আছে। আসলে আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আজকের দিনে নাকি সব কিছু তিতা খেতে হয়। তাই মা সকালে রান্না করেছিল ওই তিতা সব কিছুই। ডালটাও তিতা, সবজি করেছিল সেটাও তিতা, একটা আম ডাল করেছিল, সেটা একটু খেতে ভালো লাগছিল। আমার আবার তিতা বিষ জানেন, তিতা একদমই খেতে ইচ্ছে করে না। অনেকে দেখি উচ্চা করলা খায়, আবার দেখি নিম পাতা ভাজা করে করে খায়। আমি খেলে ওগুলো দেখি আর ভাবি এরা কী করে খায়। বাড়িতে আজকে আমার যেহেতু সব কিছু তিতা তিতা বানিয়েছে, তাই দুপুরের আমার খাওয়াই হয়নি একদম জানেন। আর দুপুরে কোনো রকম কিছু একটু ডাল দিয়ে, আম ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। আর এখন এত খিদা পাচ্ছে, সারাদিন তার মধ্যে ক্লাস করলাম। তাই মাকে বললাম, মা বললো যে একটু পাউরুটি আছে, স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেল। বাড়িতে ডিমও নেই জানেন, একটু একটা শসা, একটু টমেটো আর একটু পেঁয়াজ ছিল, এগুলোকে দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবো। এই সমস্ত খাবার যদি ওর মাকে বানাতে বলি, উনি তো ধারের কাছে আসবেন না। আর যদিও বা বানায়, আমার তো একদমই পছন্দ হয় না। পরে সেগুলো আর খেতে ইচ্ছেই করে না, মার উপর পরে চিল্লাচিল্লি করি। ওদিকে শসা আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখানে আমি আবার দুটোর মতো টমেটো কেটে নিচ্ছি। খাওয়ার মতো কেউই নেই, মা তো খাবেও না এই স্যান্ডউইচ জাতীয় খাবার। আমার একটু খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে বানিয়ে বানিয়ে খেয়ে ফেলি। এই যে একটা টমেটো কাটা হয়েও গেল, আরেকটাই কেটে নিচ্ছি। এর মধ্যে ওপর দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে, তারপর মেয়োনিজ একটু দিয়ে দেবো, সস। সবগুলোকে ভালো করে মাখিয়ে পাউরুটির উপরে এক এক করে পিসের উপরে লাগিয়ে দেবো। তারপর পাউরুটিগুলোকে এপিট ওপিট ভালো করে সেঁকে নিব, তাহলে কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু স্যান্ডউইচ। আবার ডিম যদি কুচি কুচি করে কেটে দেওয়া যায়, তাও কিন্তু খুব ভালো লাগে। আবার যদি একটু চিজ ছিটিয়ে দেওয়া যায়, বা আবার যদি একটু ওই পনির যদি ঝিরিঝিরি করে দেওয়া যায়, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে করলেও খারাপ হয় না। এরকম হঠাৎই খিদাটা পেলো, আর বাড়িতে এই মেয়োনিজ ছিল, সসটাই শুধু ছিল, ডিমও নেই, পনিরও নেই, বা চিজও নেই যেগুলো দিয়ে বানাবো। তাহলে হাতের কাছে যেটা আছে সেগুলো দিয়ে বানিয়ে নিই। চলুন, এদিকে পুরো স্যালাডটা রেডি করা হয়েও গেল। আর এদিকে পাউরুটিগুলোকে সব এক এক করে এবার কেটে নিব। কালকে বাবা নিয়ে এসেছিলো ওই পাউরুটির প্যাকেটটা, তারপর খোলা হয়নি আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। একটু শক্ত শক্ত হয়ে গেছে, যদি এগুলো আবার শেখে নিই ভালো করে, তাহলে কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ কিন্তু লাগে না। আর যেহেতু এগুলো ব্রাউন ব্রেড, আর ব্রাউন ব্রেড কিন্তু অনেক দিন থাকে জানেন। আমরা যে সাদা রঙের যে আটার ব্রেডটা খাই, বা ওই ময়দার ব্রেডটা খাই, সেটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং থাকে না। আর এই ব্রাউন ব্রেডগুলো যে হয়, সেগুলো কিন্তু আবার খুব ভালো হয়, এগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে। এখনও বৈশাখ মাস পড়লো না, চৈত্র মাসে পড়ে আছি। আর তাতে কি গরম দিয়েছে দেখেছেন। বৈশাখ মাস তো পুরো পড়া বাকি আছে, গরম তো এখনও সেভাবে পড়েইনি। আর কলকাতায় নাকি শুনলাম প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক দিন চলছে। আমাদের শিলিগুড়িতে যদি একটু কম থাকে, এই 32 থেকে 33, বা খুব বেশি হলে 35 ডিগ্রি যাচ্ছে। আর আমরা যেহেতু এই পাহাড়ি অঞ্চলের মানুষ, আমাদের বাড়ির পাশেই পাহাড়, তাই গরমটা তো খুব একটা সহ্য হয় না। তাই এই 35-34 ডিগ্রি সেলসিয়াসে আমরা একদম হাঁপিয়ে যাচ্ছি জানেন। তাহলে ভাবুন একবার, কলকাতার লোকজনদের কী অবস্থা হচ্ছে। এখনই এই দশা, পুরো গ্রীষ্মকাল তো পড়েই আছে। এখন যদি একটু বৃষ্টি না দেয় না, কী যে অবস্থা হবে। এদিকে রান্নাগুলো সব রেডি করছি, আর এত ঘেমে যাচ্ছি, একটু পরপরই কাপড় দিয়ে মুখ মুছতে হচ্ছে।
চলুন এবার পাউরুটিগুলোকে সেঁকে নিব। একে একে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু তেলটাকে গরম হলে পাউরুটিগুলোকে এপিট করে দিচ্ছি। এদিকে সমস্যা একটা জানেন, এগুলো যেহেতু ব্রাউন ব্রেড, এই পাউরুটি মানে তাওয়াতে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাচ্ছে, তাই একটু সময় কিন্তু রেখে এপিট করে দিচ্ছি। দেখুন তাতে কিন্তু একদম পুরো ভাজা হয়ে যাচ্ছে আর পাউরুটিগুলো করকরা হয়ে যাচ্ছে। অন্য ওই ময়দার ব্রেডগুলো যেমন অনেকটা সময় দিলে তারপরে কি সুন্দর গিয়ে ভাজা হয়, আর এগুলো আবার দেখলাম সাথে সাথে একদম পুরোপুরি যাচ্ছে নিচ থেকে। প্রথমটা তো বুঝতে পারিনি, প্রথম পাউরুটিটা দিয়েছি অনেকটা সময় রেখেছি, উঠানোর পর দেখি একদম কালো কুচকুচা হয়ে গেছে। তারপরে এগুলো একটু সময় রাখছি, উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি প্রায় শাঁকা হয়েও গেল, এবার এক একে তুলে নেবো, তারপর কিন্তু খেয়ে নেবো। এই 6টার মতো স্যান্ডউইচ তৈরি হলো, এতগুলো তো আমি খাবেও না। মাকে বললাম, মা নাকি বললো খাবে না, মায়ের পেটটা নাকি ফুলে আছে, তাহলে আমি এখানে রেখে দেবো, পরে দাদা আর বাবা যদি আসে ওরা চাইলে খেয়ে নিতে পারে। আমি আমার না রান্না করার পর যদি নিজে সুন্দর করে সার্ভ না করি তাহলে কিন্তু খেতে ইচ্ছে করে না। যখনই কোনো খাবার বানাই তখন সেটাকে আগে প্লেটে সুন্দর করে সাজাই, সেটা খেতে যেমনই হোক, আর সাজানোটা যদি সুন্দর হয় তাহলে যেন খাবারটাও স্বাদ লাগে বেশি। চলুন যা খিদা পেয়েছে এই খাবারটা খেয়ে বেরোবো হচ্ছে চড়ক পূজাতে, মানে চড়ক মেলায়। এখন বাজে প্রায় রাত 7:30, যাচ্ছি এখন চড়ক মেলা দেখতে। চড়ক গাছ ঘোরানো তো দেখতেই পাবো না। আসলে আমি 6টার সময় রেডি হয়ে বসেছিলাম, আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে সে বাজালো 7:30। জানি না গিয়ে চড়ক গাছ ঘোরানো দেখতে পাবো কি না। এই চড়ক মেলায় সব থেকে মূল আকর্ষণ হলো চড়ক গাছ ঘোরানো, সেটাই যদি না দেখতে পাই গিয়ে বেকার হয়ে যাবে। এই যে এপাশ থেকে নিলাম একটু ধূপকাঠি, একটা মোমবাতি আর একটু বাতাসা। আজকে যেহেতু চড়ক পুজো উপলক্ষে এখানে চৈত্র পূজা করা হয়, মানে শিব ঠাকুরের গাজন উৎসব, সেটা কিন্তু করা হয় এখানে। আর দেখেছেন কত লোকজন এসেছে মেলায়, আর এত গরম পড়েছে না, কী যে বলবো, প্রচণ্ড ঘেমে যাচ্ছি জানেন। আর এই যে পাশটাতে বাদিকটাতে এখানে হয়েছে কিন্তু চৈত্র পূজা। চলুন ওই যে মোমবাতি ধূপকাঠিটা যে কিনলাম, এখানে দেখলাম সবাই লাগিয়ে দিচ্ছে আর মানতি করছে, আমি ভাবলাম এখানে লাগিয়ে দিয়ে আসি। চলুন এখানে চৈত্র ঠাকুরের সামনে সব কিছু মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়েও গেল, আর হাতে কয়েকটা আছে বাতাসা। ওখানে দেখলাম একটা ডামের মধ্যে সবাই বাতাসাগুলো রাখছে, আমি ওকে রেখে দিয়ে আসি। আর এই যে এটা হলো সেই চৈত্র ঠাকুর, এটা কিন্তু শিব ঠাকুরেরই একটি অঙ্গ। সেটা কিন্তু সাধারণত চৈত্র মাসের শেষ দিকেই শুরু হয়, চলে কিন্তু মোটামুটি 10 থেকে 15 দিন ধরে। বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই পূজাটা করা হয়ে থাকে। আর আজকে যেহেতু চৈত্র মাসের শেষ দিন, আজকে কিন্তু মেন পূজাটা করা হয়। আর সেই উপলক্ষে কিন্তু বসে বিশাল মেলা। আমাদের বাড়ির পাশে কুণ্ডপুকুর মাঠ, সেখানেই বসেছে মেলাটা। আর দেখেছেন কত লোকজন। আর এই যে এটা হলো চড়ক গাছ, এখানে কিন্তু চড়ক গাছ প্রতি বছর ঘোরানো হয়। আমরা যেহেতু একটু লেট করে আসলাম তাই এটা দেখা হলেও না, একটু আগে আসলে অনেক কিছু দেখতে পারতাম। আর এই পূজার একটা উল্লেখযোগ্য বিষয় কি জানেন, সেটা হলো দৈহিক যন্ত্রণা। বিভিন্ন রকম মানুষ তাদের পিঠের মধ্যে শিক লাগিয়ে এই চড়ক গাছের মধ্যে সেই দড়ি দিয়ে বেঁধে সেটা দিয়ে ঝুলানো হয়। শুধুমাত্র সেটাই না, বিভিন্ন রকম মানুষ আবার দায়ের উপর দিয়ে হাঁটে, অনেকে আবার পোড়া কয়লা মানে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটাচলা করে। মানে দৈহিক যন্ত্রণায় যেহেতু এই পুজোর মূল বিষয়বস্তু। এই যে দেখুন এর সামনে যে কাকুটা আছে, ওনার পিঠে কিন্তু শিক ঢোকানো হয়েছে, তার মধ্যে বাঁধা আছে দড়ি। সেই দড়ি কিন্তু চড়ক গাছের মধ্যে ঝোলানো হয়, তারপরে কিন্তু চড়ক গাছটা ঘোরানো হয়। যদি একটু আগে আসতাম সেই দৃশ্য কিন্তু দেখাতে পারতাম, যেহেতু একটু লেট করে ফেলেছি তার দেখা হলো না। এই যে চড়ক গাছটা এখানে কিন্তু ঝোলানো হয়। আর দেখুন এখানে আরেকজন আমার বাতাসা ছিটিয়ে দিচ্ছে। ওই চড়ক পূজা হয়েছে, এত বাতাসা এই ডামে দেখলাম, তাই সব কিন্তু দর্শনার্থীদেরকে ছিটিয়ে দিচ্ছে, যে যেটুকু পাচ্ছে সেটুকু নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে দেখেছেন যেন মেলা লেগেছে, কত ভিড়। ওই যে বললাম এই চড়ক পূজার একটা মূল উদ্দেশ্য হলো দৈহিক যন্ত্রণা। এখানে পোড়ানো হচ্ছে কাঠকয়লা যেগুলো যখন একদম জ্বলে যাবে, পুরো আগুন হয়ে যাবে, এর উপর দিয়ে নাকি মানুষ হেঁটে যাবে। এটা প্রতি বছরই হয় এখানে। আমি এসে দাঁড়িয়ে থাকি আর দেখা হয় না জানেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করি, তারপরে বিরক্ত লেগে যায়, বাড়ি চলে যাই। এমনও কিন্তু বলা হয় জানেন, প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে এই পূজা বা রীতির। সর্বোপরি কিন্তু এই পূজার মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মের গাথা। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনও যেন আগুনের উপর দিয়ে কেউই হাঁটছে না। ওই যে আবারও প্রতি বছরের মতো বিরক্ত হয়ে গেলাম, এত গরমের মধ্যে কে দাঁড়িয়ে থাকবে, তো এখন থেকে চলেও আসলাম। এবার একটা দোকান দেখলাম, এই রং বেরঙের পানের দোকান। দেখেছেন কত রকম মশলাপাতি আর কালারফুল, কি ভালো লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে একটা দেখতে পাচ্ছি, এটার নাম কি ঠিক জানি না, এখানে সব বাচ্চাগুলো উঠে ডিগবাজি খাচ্ছে। ছোটোবেলা মায়ের সাথে যখন মেলায় আসতাম, এই জিনিসটা ছিল আমার বড্ড প্রিয়। সেই যে চড়ার জন্য কি জিদ করতাম, তখন নিত 5 টাকা করে, এখন আবার দেখলাম টিকিট মূল্য হয়ে গেছে 40 টাকা। কি দিনকাল পড়েছে দেখেছেন, আমাদের সময় থেকে
থেকে এখন যুগ কতটা পরিবর্তন হয়ে গেছে। আর এখানে চলছে হচ্ছে গাড়ি। এটাতে কোনো দিন চড়িনি ছোটোবেলা। আমার দাদা আবার এটাতে ভীষণ চড়তো, ওর আবার পছন্দ ছিল এটা ভীষণ। আমি আবার চড়তাম ওই যে ডিগবাজিগুলোতে, আর পাশে হচ্ছে ছোটো নাকরদোল্লা আছে, সেটাতেও চড়তাম। আমি জানেন মেলায় গেলে সব থেকে বেশি কিছু খাই চাই না খাই, এই জিনিসগুলো চড়ার প্রচণ্ড পোকা ছিলাম। এই যে নাকরদোল্লাটা দেখুন, এটা যদিও ছোটোবেলায় চড়েছিলাম, আবার যখন একটু বড় হয়ে গেছিলাম তখন চড়তাম বড় নাকরদোল্লাগুলোতে। সে কি ভয় লাগতো সেগুলোতে চড়তে। গ্রাম্য মেলাগুলোতে আসলে এই সমস্ত মাটির ঘটগুলো না দেখলে যেন মন ভরে না, কী যে ভালো লাগে। আর এখানে দেখুন একজন আমার ঝুড়িতে বিভিন্ন রকম বাসনপত্র লিখেছে, এগুলো একবার করে ঘোরাচ্ছে, একটা করে টিকিট দিচ্ছে, একটা টিকিটের দাম হচ্ছে 20 টাকা করে। তারপর উনি এটা ঘোরাবে, তারপরে যেটা আপনার ভাগ্যে পড়বে সেই প্রাইসটা আপনি পেয়ে যাবেন। ওই যে দূরে দেখুন দুটো লোক আবার বসে আছে, তাদের কিন্তু কাজ একই। আমার আবার এই সমস্ত পছন্দ না, ছোটোবেলা থেকে এগুলো মনে হতো এগুলো নাকি জুয়া খেলা, তাই সেরকমভাবে খেলতাম না। আর চোখ যাচ্ছে বারবারই সেই মাটির জিনিসপত্রগুলো দিয়ে। ছোটোবেলায় কত খেলেছি এই মাটির বাসনপত্র, খেলনা মাটি, এখন দেখলে না সবই অতীত। আর কী যে নস্টালজি ফিল হয়, আর কী যে মনে একটা আবেগ জেগে ওঠে। এই দেখুন এই ঘটগুলো ছোটোবেলা কিনে নিয়ে যেতাম, বাড়িতে 1-2 করে টাকা দিত, সে ঘটে কিন্তু জমাতাম। এই যে এখানে আবার একটা আচারের দোকান, আচারগুলো দেখলাম ঠিকই কিন্তু দাম প্রচুর জানেন। এই শখে আচারগুলো কিনে নিয়ে যাই, তারপরে বাড়িতে নিয়ে যাই, মা প্রথমে 1-2 দিন খায়, তারপরে তো আর খাই না, পরে নষ্ট হয়। দাঁড়ান এদিকে দেখি কিছু পাই নাকি। এই চাকুগুলো দেখি কত করে? 60 টাকা। 50 টাকা। কত করে এগুলো, কত করে? 50। আর ইয়ে দেখি যে এই কাটারগুলো দেখি, এই ছোট চামচগুলি কত? 40 টাকা। দুটো 50 টাকা দেই। 60 দিলাম, তাহলে 60 দিলাম, প্যাক করে দিও কাগজে। কিছু তো নিলাম না, একটা সবজি কাটার চাকু নিলাম, একটা শশা কাটার ইসে নিলাম। আমার বাড়িতে এগুলো সবই আছে, কিন্তু ওগুলো না ধার কমে গেছে, তার নতুন দেখেও বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম। আর এই পাশে ফুলগুলো দেখেছেন, সবই আর্টিফিশিয়াল ফুল, ভীষণ ভালো লাগছে। আমি প্রায়ই ওই জ্যান্ত ফুল কিনে নিয়ে এসে রাখি, সেটা 2-3 দিন থাকতে সব পচে যায়। তাই ভাবছি আমার টেবিলের উপরেই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে রাখবো। ও দাঁড়ান, মা বলেছিল এখান থেকে একটা কাঁসার বাসনপত্র নিতে ঠাকুরের জন্য, কিন্তু এখানে সেরকম বাসনপত্র দেখছি না। এখানে যেগুলো দেখছি সব আমার বাড়িতেই আছে, ধর এগুলো আর নেবো না। এখান থেকে কয়েকটা ফুলের তোড়া নিয়ে যাই, ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এটা ভালো লাগছে, কিন্তু এই যে পাতাগুলো, এতগুলো ফুল দেখলাম, এই সাদা ফুলটা থেকে চোখ সরাতে পারলাম না, এটা নিয়েও নিলাম। ওনারা চাইলো 100 টাকা, আমি বললাম 80 টাকা, দিয়েও দিল। আর দেখতে ভীষণ ভালো লাগছে। আমি প্রায়ই ওই জ্যান্ত ফুল কিনে নিয়ে আসি, 100 টাকার নিচে তো ফুল পাওয়া যায় না। এটা যদি টেবিলের উপর গিয়ে রাখি দেখতেও সুন্দর লাগবে। আর জ্যান্ত ফুলগুলো 2-3 দিনে মরেও যায়, এটা তো আর মরবে না, অনেক দিন থাকবে, মাঝে মাঝে একটু ওয়াশ করে দিলে কিন্তু হয়ে যাবে। চলুন, হয়েও গেল সব কিছু নেওয়া। এবার সামনের দিকে যাব, একটু খাবো হচ্ছে মালাই আইসক্রিম। সেটা প্রতিবার যখন ছোটোবেলায় মেলায় আসতাম, সেই মালাই আইসক্রিমটা না খেলে কেমন যেন লাগতো। আর এত দেখতে ভীষণ ভালো লাগে না, খেতে যতটা না ভালো লাগে, দেখতে তার থেকে বেশি ভালো লাগে। এপাশে আছে একটা দোকানগুলোতে না ঢোকা বড় দায় জানেন। এখানে আছে কয়েকটা কানেরটা, এগুলো তো আমাদের নেওয়া জিনিস না। আর দিদিরাও এই সমস্ত কানের পছন্দ করে না যে ওদের জন্য কিনে নিয়ে যাব। সে আগে ছোটোবেলা দিদিদের জন্য যখনই টাকা হতো কিনে নিতাম, আর দিদি সেগুলো পড়তো না, ওকে দিয়ে দিত। আর এখানে দেখুন, এখানে কয়েকটা বেতের ঝুড়ি আছে। আমার যে বন্ধু এসছে সে নাকি আবার একটা কুলা নিবে, সে কুলাটার উপর নাকি ফেব্রিক আর্ট করবে। কুলোগুলোর দাম প্রচুর জানেন। একটাই ছোটো কুলোগুলো চাচ্ছে হচ্ছে 100 টাকা করে। অনেক বলা বলিতে উনি 80 টাকা নিল, এই 80 টাকা দিয়ে কুলোটা নেওয়া হলো। এগুলোতে ফেব্রিক করে তারপর নাকি ঘরে সাজাবে। চলুন এবার যাবো হচ্ছে মালাই আইসক্রিমটা খেতে। ওই যে সামনে যে দোকানটা, সেই দোকানটায় কিন্তু আইসক্রিমের দোকান। এই মেলায় যদি একটাবার করে আসা হয় না, এই বড়োবেলায় ছোটোবেলাটাকে কিন্তু ফিরে পাওয়া যায়। ছোটোবেলায় মায়ের সাথে আসতাম, বাবার সাথে আসতাম, এই মেলায় যে কত মজা করতাম। এই মেলায় আইসক্রিমটার দাম নিল হচ্ছে প্রায় 40 টাকা। ছোটোবেলায় যখন খেতাম তখন নিতেও 10 থেকে 15 টাকা। এবার সামনে যাব, কয়েকটা জিলাপি নিয়ে বাড়ি চলে যাব। এই মেলায় আসলে আবার জিলাপি আর পাঁপড় ভাজা না খেলে কিন্তু হয় না। আগে একটা জায়গায় কোনায় দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে, এখানে আসলাম, মাকে বলে এসেছিলাম একটু জিলাপি নিয়ে যাব, তাই এখানে জিলাপিগুলো নিচ্ছি। এই জিলাপিগুলো নিচ্ছে আবার 100 টাকা করে কিলো। আধা কিলো আমি নিলাম, আমার বন্ধু নিল আধা কিলো। বেশি বাড়িতে সেরকম লোকজন মিষ্টি খাওয়ার লোক নেই, বাবাও সুগারে পেশেন্ট, মাও সুগারে পেশেন্ট, আর দাদা একটু খায়, আমি একটু খাই, ওই মা আবার 1-2 করে হয়তো খাবে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে তোমরা জানিও। আর আমার চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে কিন্তু আমার পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই, টেক কেয়ার।